তার স্ট্যাটাস দেখেন, তিনি বলছেন জামাতকে ক্ষমা চাইতে হবে, আবার সেটা বলার কারণে তাকে আবার এমনভাবে সাইবার আক্রমণ করা হলো যে সেই আক্রমণের মুখে তিনি আবার স্ট্যাটাস দিয়ে বললেন আমি আর লিখবো না, আমাকে জামাতের হিসেবে শিবিরের হিসেবে খরচের খাতায় চলে গেছি। 1971 সনে উই রিভোল্ট বলে 25শে মার্চ রাতে বিদ্রোহ করার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক হিসেবে আওয়ামী লীগ বা কেউ কেউ তাকে মানুক বা না মানুক, তার কণ্ঠটাই মানুষ প্রচারিত হতে শুনেছে, ব্যাপক মানুষের কাছে পৌঁছেছে এবং দেশ বিদেশে সবাই সাহস সঞ্চার হয়েছে। জামাতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, এটা পলিটিক্যালি ভোটের কারণে হোক। তারেক রহমানের সঙ্গে জামাতের দুইজন শীর্ষ নেতা লন্ডনে দেখা করলেন, তারপর অনেকের মনে হচ্ছিল যে এখন বোধহয় পলিটিক্সটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, অত বিএনপি এবং জামাতের সুর বোধহয় অভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পরে আবার দেখলাম যে না, জামাতের সুর বোধহয় বিএনপির সঙ্গে মিলছে না, জামাতের সুর অনেকটা মিলছে এনসিপির সঙ্গে, এনসিপি জামাত সরকারের সুর কাছাকাছি এরকম মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে বিএনপি কি একদিকে সরে যাবে আর বাকি শক্তিগুলো, আপনি যে বলছিলেন এই সময় বাংলাদেশের তিনটি প্রধান শক্তি জামাত, বিএনপি, এনসিপি, জামাত আর এনসিপি এবং সরকার যদি একদিকে থাকে, বিএনপি একদিকে থাকে, তাহলে বিএনপি সেটা মোকাবেলা করতে পারবে কতটুকু? আসলে এখানে আসে দিল দেখেন, এটা একটা কিছু ফ্যাক্ট বেসড বা ঐতিহাসিক কিছু ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনগুলি বলে কৌশলগত কারণে জামায়াত বিএনপি কখনো কখনো ঐক্য হলেও জামায়াতের বিএনপির মানে একেবারে এক সুরেই কথা বলবে সেটি সম্ভব নয়। যদিও দুইটা রাজনৈতিক দল আলাদা, দুইজনের আদর্শ আলাদা, মত আলাদা, এক হওয়ার কথা না, কিন্তু ঐক্যের সুরটাও ক্ষণে ক্ষণে এরকম বেসুরও লাগবে কেন? আমি আমার আগের আলোচনায় বলেছি 1971 সনে উই রিভোল্ট বলে 25শে মার্চ রাতে বিদ্রোহ করার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করেন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক হিসেবে আওয়ামী লীগ বা কেউ কেউ তাকে মানুক বা না মানুক, তার কণ্ঠটাই মানুষ প্রচারিত হতে শুনেছে, ব্যাপক মানুষের কাছে পৌঁছেছে এবং দেশ বিদেশে সবাই সাহস সঞ্চার হয়েছে, যাক সেনাবাহিনী তাহলে আমাদের সঙ্গে আছে, এবার যুদ্ধটা বোধহয় লাগলো এবং আমরা সাহস নিয়ে নামতে পারি। এটা কিন্তু সাংঘাতিক ইন্সপিরেশন। এটা আওয়ামী লীগের পক্ষে যারা লেখালেখি করেন তারাও কিন্তু অন্তত এই জায়গায় একমত হয়েছেন, জিয়াউর রহমানের কণ্ঠস্বর ওই সময় অনেকেই দিয়েছেন, বাট ওনারটা ছিল পাওয়ারফুল এবং আর্মি পারসন তো কেউ দেয়নি। তো উনি দেওয়ার মাধ্যমে এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেল যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের পক্ষে আছে, সেনাবাহিনীর একটা অংশ যুদ্ধ ঘোষণা করেছে, মানে আমাদের একটা শক্তি তৈরি হয়ে গেল। তারপর তিনি সেক্টর কমান্ডার হলেন, জেট ফোর্সের অধিনায়ক হলেন। বাংলাদেশে আসার পরে মুক্তিযুদ্ধের পক্ষের বড় বড় ইভেন্টগুলো আপনি চিন্তা করেন, এই যে জাতীয় স্মৃতিসৌধ যেখানে আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে জানি, জিয়াউর রহমানের সময়ে নকশা করা, অর্থ বরাদ্দ দেওয়া, কাজ শুরু করে 80-90% কাজ কমপ্লিট করেছেন। তাকে হত্যা করা হয় বলে যে এরশাদে সে শুধু উদ্বোধন করেছে, জিয়াউর রহমানের করা। তার আগে তো এদেশে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, তারা তো করেননি। তারা তো ছিলেন 3 বছর, খুবই টালমাটাল অবস্থা ছিল। 3 বছরে কি একটা স্মৃতিসৌধ করা যায় না? এটা আপনি ভাবেন, এত টালমাটাল। চাইলে, ইচ্ছা থাকলে মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, তাদের বিভিন্ন বিষয়, তাদের যে স্মৃতি ইতিহাস সংরক্ষণ, সেই উদ্যোগটা তো জিয়াউর রহমানই নিয়েছিলেন। জিয়াউর রহমান আসার আগে নির্মোহভাবে ইতিহাস সংরক্ষণের জন্য একটা সেল করা, সেটা টেলিভিশনে বলেন, বেতারে বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে বলেন, এটা করাও অসম্ভব ছিল যদি মাথায় থাকতো। জিয়াউর রহমানকে এসে শুরু করতে হলো কেন? মুক্তিযোদ্ধাদের জন্য একটা মন্ত্রণালয় করা, সেটা তো সেই জিয়াউর রহমানের উত্তরসূরি খালেদা জিয়া এসে করলেন। তার আগে তো শেখ হাসিনাও ক্ষমতা আসলো, ভেবেছে যে যারা মুক্তিযোদ্ধার চেতনার ফেরি করে বেড়ায় যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করি এবং এর মাধ্যমে পরিচালিত হবে, করেনি। সুতরাং সেই দল এবং মুক্তিযুদ্ধের প্রোডাক্ট হচ্ছেন জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল হচ্ছে বিএনপি। মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জামাতের অবস্থান তো এক হবে না। রাজনৈতিক কৌশলগত ঐক্য, ভোটের রাজনীতিতে কখনো কখনো তাদের ইকুয়েশন এক হলো, বাংলাদেশের ফান্ডামেন্টাল কোশ্চেনে কখনো এই দুই দলের অবস্থান এক হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন এই ছাত্র জনতা অভ্যুত্থানকারীরা বলল যে ফ্যাসিবাদের থেকে মুক্ত হওয়া মানেই আমরা নিঃশ্বাস নিতে পারছি বুক ভরে, মানে আমরা স্বাধীনতা পেলাম, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রিডম। কিন্তু এই স্বাধীনতাকে কৌশলে
এই এই আকাঙ্ক্ষাটাকে গুলিয়ে ফেললো জামায়াত বা তাদের পন্থী একটা অংশ ৭১কে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার মধ্যে, যে ৭১ এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, ৭১কে ফেলে দিতে হবে। তারা কৌশলে ওই দিকে এই তরুণদের নিয়ে যাওয়ার একটা চেষ্টা করলো। সেই তারই অংশ হিসেবে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার এবং কয়েকদিন আগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে সমাবেশ, সেখান থেকে গোলাম আজমের বাংলাদেশ এরকম স্লোগান এসেছে। হ্যাঁ, সেটা বলছি, সেখানে আপনার সংবিধানকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশ্ন আসলো। এখন যারা পপুলিস্ট রাজনীতি করে, পপুলিস্ট বক্তৃতা দেয় এই উদ্দেশ্য নিয়ে যে আমাদের তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুতরাং আমরা যা খুশি বলতে পারি পপুলার হবার জন্য, স্বপ্ন ছড়ানোর জন্য, আমরা ক্ষমতায়ও যাব না, রাষ্ট্র পরিচালনার দায়িত্বেও যাব না, আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না যে আপনারা তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পরে রাষ্ট্র পরিচালনা করেছে একাধিকবার, এই সংবিধানের আলোকে তার মধ্যে আওয়ামী লীগ কাটাছড়া করে অনেক বাজে জিনিস ঢুকিয়েছে, সেটা নিয়ে আপত্তি থাকতে পারে, আরো অনেক জিনিস পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কিন্তু সবার সময় হয়েছে। শেখ মুজিবই তো প্রথম কাটাছেড়া করে একদলীয় বাকশাল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু সেটা নিয়ে বিএনপির যদি ওই সংবিধানের যেখানে আপত্তি আছে সেটা সংশোধন চাইতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত একটা দেশে অর্জিত সংবিধান সেটাকে একদম পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে হবে, যেই সংবিধানের আলোকে দেশ চালিয়েছে বিএনপি, এই অবস্থাতে তো বিএনপি যেতে পারে না। সুতরাং এইখানে তো এনসিপি, জামাত এবং বিএনপি শুরু এক হওয়ার প্রশ্নই ওঠে না, এগুলো বুঝতে হবে আমাদের। আর একটা হচ্ছে যে এনসিপি যদি ২৪কে গ্লোরিফাই করে অনেক বড় অবস্থানে নেওয়া হয় তাহলে তারা গ্লোরিফাই হয়, ৭১কে ম্লান করার প্রশ্ন যদি কিছুটা হয় তাতে, সেখানে তারা কেউ নীরব থাকতে পারে। কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রধান উপদেষ্টা ঘোষিত আবার কি মাস্টার মাইন্ড, তার স্ট্যাটাস দেখেন, তিনি বলছেন জামাতকে ক্ষমা চাইতে হবে, আবার সেটা বলার কারণে তাকে আবার এমনভাবে সাইবার আক্রমণ করা হলো যে সেই আক্রমণের মুখে তিনি আবার স্ট্যাটাস দিয়ে বললেন আমি আর লিখবো না, আমাকে জামাতের হিসেবে, শিবিরের হিসেবে খরচের খাতায় চলে গেছি। এখন এই যে একজন মানুষ তার মত দিলেই ঝাঁপিয়ে পড়তে হবে, তাকে খুন করার হুমকি দিতে হবে, এই রাজনীতি তো নিশ্চয়ই জামাতেরও চাওয়া উচিত না, বিএনপির চাওয়া উচিত না, কারো চাওয়া উচিত না। যদি প্রশ্ন ওঠে এটা যে তিনি উপদেষ্টা, তিনি ওই পদে থেকে কথা বলতে পারেন কিনা, সেটা প্রশ্ন তুলতে পারে। সেইটা আপনি বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টারা আমি দেখি যে মাঝে মাঝে হাসিও পায়, তাদের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার আগে বের হয়ে একটা স্ট্যাটাস দিয়ে নেন, এইটা হতে যাচ্ছে, এটা চূড়ান্ত। মানে রাষ্ট্রীয় চেয়ারে বসে তো আপনাকে কেনই ভাবা নিতে হবে যে আপনি আগে জানালেন? আপনার সরকারের এইখানে প্রেস উইং আছে, সরকারের মুখপাত্র আছে, তারা পলিসি মেকিং লেভেল থেকে সিদ্ধান্ত হওয়ার পর জানাবে, প্রেস প্রশ্ন করবে, তার উত্তর দিবে, আর আপনি ফেসবুকে তুলে দিয়ে ঢেউ তুলে দিচ্ছেন, এই কারবারটা করে। কিন্তু এই কারবারটা করার পরে আবার যাদের পক্ষে যায় তখন কিন্তু চুপ থাকে, সেটা নিয়ে বলে না উনি এই চেয়ারে বসে এটা করতে পারেন না। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত সাংঘাতিক এক পেশে একটা স্ট্যাটাস কেউ দেখবেন, এরা কেউ কোনো প্রশ্ন তুলবে না, কিন্তু যেহেতু জামাত প্রশ্নে তুলেছে, ওটা তাদের নিজেদের স্বার্থে পরিপন্থী হয়েছে, সঙ্গে সঙ্গে উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে। তারা যেটা করছেন সেটা আমার কাছে বাড়াবাড়ি লাগে, কিন্তু সেইটার বেলায়ও আবার প্রত্যেকে পিক অ্যান্ড চুজ করে যে আমি কোনটার প্রতিবাদ করব, কোনটা নিয়ে তাকে খুনের হুমকি দিতে হবে। গোলাম আজম বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন বলেই 1971 সনে তিনি দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে অন্তত 7টি দেশকে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার ব্যাপারে পার্সু করেছেন, কাজ করেছেন, এবং সেই সময় অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তিনি বাংলাদেশে এসে তার নাগরিকত্ব ছিল না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেক পরে নাগরিকত্ব ফিরে পেয়েছেন। একজন শেখ মুজিবকে তার দল এবং তার মেয়ে বলছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বা শ্রেষ্ঠ বাঙালি বলতে বলতে তার প্রতি মানুষকে আরও বিষিয়ে তুলেছে অনেককে, যে এইভাবে ক্রমাগত বলতে বলতে এই সার্টিফিকেটটা কে দিয়েছে তাকে। ঠিক একইভাবে আবার যে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা চাননি, স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, স্বাধীনতার পরে তার নাগরিকত্ব নিষিদ্ধ ছিল, পরে বিশেষ পরিস্থিতিতে নাগরিকত্ব ফিরে পেয়েছেন, তার ছেলে বা তার ফলোয়াররা, তার দল যদি এখন বলে যে বাংলাদেশের শ্রেষ্ঠ ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি, এই সার্টিফিকেটটা তারা নিতে গিয়ে প্রকারান্তরে
আওয়ামী লীগ যেসব কারণে নিজে এই দলটাকে এবং তাদেরকে অতি দম্ভ, অতি প্রচার, আমরাই সব করে জনবিচ্ছিন্ন হয়েছে এবং মানুষ থেকে দূরে চলে গেছে, মানুষের রাক্ষোভের কারণ হয়েছে, এগুলো সেই রকম প্রক্রিয়া। এখন জামায়াত ইসলাম যদি এখনও সেটা না বোঝে, স্বাধীনতার প্রশ্নে, দেশের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে তারা তাদের দলীয় ফোরামে নিজেরা নিজেদের নেতাদের প্রশংসা করুক। সেটা সবাই সবার নেতাকে বড় মনে না করলে তাকে কেন্দ্র করে রাজনীতিটা করবে কি করে? কিন্তু এইভাবে যদি আবার জাতিকে গেলানোর চেষ্টা থাকে, সেটা বুমেরাং হবে। রাইট।